আমি প্রতিদিনই মিঠি জড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একেবারে রাজকীয় স্বাদের সব রকম টিপস ফলো করে পরমান্ন বা পায়েস বানাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে মিঠি জড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে বিয়ের নাম শোনা মাত্রই যতই সার্থক গম্ভীর হয়ে থাকুক না কেন, মনে মনে ঠিকই বিয়ের নামে লাড্ডু ফুটছে। স্রোত, সার্থক সবাই মিলে যখন বিয়ের দিন ফিক্সড করা হয়ে যায়, তখনই সার্থকের বাবা বলতে থাকে, কি ব্যাপার, এত বড় একটা শুভ কাজ সারলাম আর এখনো পর্যন্ত মিষ্টি মুখ করবো না? কি বলো অনির্বাণ? অনির্বাণ তখনই বলতে থাকে, আঙ্কেল তাহলে মিষ্টি নিয়ে আসি। উনি সার্থকের বাবা বলতে থাকে, সার্থক, যাদের বিয়ে তোমরা কি একে অপরকে মিষ্টি মুখ করাবে না নাকি? তুমি এক কাজ করো, একটা মিষ্টি নিয়ে স্রোতকে এক্ষুনি খাইয়ে আসো। তখনই সার্থক মনে মনে বলতে থাকে, হয়তো কিছুদিনের জন্য আমাদের এই সঙ্গটা থাকবে, কিন্তু আমি আমার মন থেকে আমি এই বিয়েটাকে চালানোর চেষ্টা করব। আমি জানি তোমার মতো একটা মেয়ে আমাকে কখনোই মেনে নিতে পারবে না, তা সত্ত্বেও আমি চেষ্টা করব তোমার যোগ্য হয়ে প্রমাণ করার। মানে স্রোত বলতে থাকে, স্যার আমাদের এই বিয়েটা হয়তো একটা বছর দেখতে দেখতে কেটে যাবে, তবুও আমি চেষ্টা করব আমাকে নিয়ে যাতে না আপনার কোনো সমস্যা হয়। আপনি যে আশা নিয়ে আমাকে বিয়ে করছেন সেটা যাতে আমি ঠিকঠাক ভাবেই পালন করতে পারি। তখনই রাই বলতে থাকে, আঙ্কেল আর একদমই দেরি করা যাবে না, কারণ এই সামনের মাসে 7 তারিখের মধ্যেই আমরা কিন্তু সব কাজ শেষ করে ফেলবো, তার জন্যই আমাদের জোরে সোরে নামতে হবে। তখনই অনির্বাণ বলতে থাকে, রাই তুমি শুধু শুধু এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছো, এই সব কিছু আমি দেখে নেব। তুমি শুধু একটা কাজ দেখবে যে আমাদের ব্রাইটের যাতে না কোনো কিছু হয়, কোনো কিছু সমস্যা হয়। কি স্রোত, ঠিক বললাম তো? তখনই সার্থকের বাবা বলতে থাকে, আমার এখানে একটা কথা আছে, আমার খুব শখ ছেলের বউয়ের বেনারসিটা আমার ছেলেই পছন্দ করে দেবে। তখনই সার্থক বলতে থাকে, বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বেনারসির কি বুঝি বলো তো? আর আমি বা ওকে কেন বেনারসি কিনে দিতে যাব? দিদি ভাইরা আছে, ওরা সবাই কিন্তু এই বেনারসির ব্যাপারটা বুঝে নেবে। শুধু শুধু এসবের মধ্যে আমাকে কেন জড়াচ্ছ বলো তো? তখনই সার্থকের বাবা বলতে থাকে, বারে তোর স্ত্রীকে তুই কিভাবে পরি সাজাবি, তোর স্ত্রীকে তুই কিভাবে বেনারসি কিনে দিবি, সেটা একান্তই তোর ব্যাপার। সেটা রাই কিভাবে জানবে বলতো? তুই নিজের মনের মাধুরী দিয়ে তুই আমার পুত্রবধূকে সাজাবি, আর সেই পুত্রবধূকে আমি ঘরে নিয়ে আসবো আমার ঘরের লক্ষ্মী করে। এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে, সার্থক আর ন্যাকামি করিস না তো, আমি খুব ভালো করেই তোর মতলবটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে তুই একান্তই কিছুটা সময় স্রোতের সঙ্গে কাটাতে চাস। ঠিক আছে, তোরা একটা কাজ কর না, যখন আমরা এই বিয়ের ব্যাপারটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ব, তখনই তোরা একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য এই শপিংটা শেষ করে ফেল। তোরা একে অপরের সঙ্গে ম্যাচ করে তোদের বিয়ের ড্রেসটা কিনে ফেল, এমনিতেই দেখবি বিয়ের হাফ কাজ শেষ হয়ে গেছে। কথা বলা মাত্রই স্রোত আর সার্থক দুজনেই আমতা আমতা করতে থাকে। তখনই অনির্বাণ বলতে থাকে, যতই তোমরা আমতা আমতা করতে থাকো না কেন, বিয়ের নাম শোনা মাত্রই যে দুজনের মনে লাড্ডু ফুটছে সেটাও আমরা বুঝতে পারছি। তাই আমাদের সামনে এত অভিনয় করে লাভ হবে না তোমাদের, আর আমাদের সামনে পারও পাবে না। কথা বলা মাত্রই রায়ের বৌমনি বলতে থাকে, একটা দায়িত্ব আমাদের কাঁধ থেকে তাহলে সরল, কিন্তু আরো কিছু দায়িত্ব আছে, তাহলে চলো। তো বন্ধুরা, এই ছিল মিটি। যে কোনো অনুষ্ঠানের দিনে কিংবা জন্মদিনে তোমরা পরমান্ন বা পায়েস এইভাবেই বানিয়ে ফেলতে পারো, একেবারে রাজকীয় স্বাদ। আজকের আমি পরমান্ন বা পায়েস বানানোর জন্য 1 লিটার একেবারে ফুল ক্রিম দুধটা নিয়ে নিয়েছি। তো এই দুধটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে। তো 1 লিটার দুধ আমি এখন জাল করে নেব। আর এই পরমান্ন পায়েস তৈরি করার জন্য আমি কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করেই তৈরি করব, সেটা খেয়াল রাখবে। এখন কিন্তু দুধটা ফুটে গেছে, আর দুধের এই সাইডে, কড়াইয়ের সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো কিন্তু সব সময়ের জন্য এরকম করে তুলে রাখতে হবে, তাহলে আমাদের এখানে সাইডে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর একেবারে জমাট বেঁধে গেলে তোলারও কোনো ভয় থাকবে না। তো এখন দেখো, আমি এখান থেকে দুধটা ফুটে যাওয়ার পর 3 হাতা মতো দুধ নিয়ে নেব। তো 3 হাতা থেকে 4 হাতা দুধ নিয়ে নেব। আর এই দুধটার মধ্যে এখন আমি 100 গ্রামের যে গুঁড়ো আমুল দুধ পাওয়া যায় সেটাই এখন মিক্সড করে দেব। তো বন্ধুরা,
এই দুধটা আবার আমি সেই দুধের মধ্যে কখন দেব সেটাও আমি তোমাদের বলে দেব। তো এখন দুধটাকে ভালো করে গরম দুধের সঙ্গে মেখে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এখন দেখো দুধটা জাল হতে হতে অনেকটাই ঘন হয়ে গেছে, সেটা বুঝতে পারছো। তো চলো এই দুধটা আরও একটু ঘন হতে দেব, আর এর ফাঁকে আমরা কিছু কাজ করে নেব। যে চালটা নেব সেই চালটাও কতটা পরিমাণ নেব 1 লিটার দুধে সেটাও তোমাদের জানিয়ে দিই। চলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি এই রকম দেখো গোবিন্দভোগ চালটা একবারই ধুয়ে নেবে ভালো করে পরিষ্কার করে। তো একবারই ধুয়ে নেওয়ার চেষ্টা করবে, আর চালটা তাহলে চালের মধ্যে যে সুগন্ধ থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে না। এখন আমি 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল নিলাম। তো 50 গ্রাম গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছি জলে পরিষ্কার করে। আশা করি তোমাদের এবার থেকে আর কোনো রকম পায়েস তৈরির ক্ষেত্রে কতটা পরিমাণ চাল নিতে হবে সে বিষয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন এই চালের মধ্যে 1 চামচ ঘি আর কয়েকটা তেজপাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে আমরা যখন চালটা ফোটাবো দুধের মধ্যে কোনো রকম তলাতে লেগে যাবে না বা জড়ে যাবে না। এইভাবে আমরা চালটা আগে থেকেই কিন্তু খুব ভালো করে ঘিটাকে পুরো চালের সঙ্গে মাখিয়ে রেখে দেব। তো এখন আমি চালটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এই পর্যায়ে দুধটা দেখো আরও অনেকটা ঘন হয়ে গেছে। তো দুধটা মরে মরে আমার 1 লিটার দুধ যখনই 500 গ্রাম দুধের কাছাকাছি চলে আসবে তখনই কিন্তু আমি এখানে চাল অ্যাড করব। তো এই পজিশনে আমি কিন্তু যেই চালটা ঘি মেখে রেখেছিলাম ওটাই আমি অ্যাড করছি। চালটাকে খুব ভালো করে দিয়ে তারপর দুধের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। তো চালটাকে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার এই টিপসগুলো ফলো করে তোমরা যদি এই পরমান্ন বা পায়েস তৈরি করো তাহলে এর স্বাদ পাবে একেবারে রাজকীয়। এই সাইডে দেখো এখন আমি একটা পাত্রে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ নিয়ে জলে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো এইভাবে কিন্তু একটু জল দিয়ে পরিষ্কার করে নেবে, কারণ অনেক সময় আমরা যে লুজ নিয়ে আসি তো অনেক নোংরা থাকতে পারে। তারপর বাজার থেকে কিনে আনা সব কিছু জিনিস কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়াটাই উচিত। এখন আমি জলে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব কাজু কিশমিশটা। এইদিকে চালটাও আমার ফুটতে শুরু করেছে। এমন পর্যায়ে আমি দিয়ে দেব যেই আমল দুধটা মাখিয়ে রেখেছিলাম। এখন আবারও চাল দুধ খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মাখিয়ে নেব। এখন আমি দেখো অনেকটাই দুধ আর চাল ফুটে ফুটে ঘন হয়ে গেছে, আর চালটা পায়েসের মধ্যে কতটা ফুটে থাকবে সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করব। এখন দেখো এই পর্যায়ে কয়েকটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। তো 4টে এলাচগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব এইরকম মিশ্রি। তো বন্ধুরা, তোমরা যদি সাদা ধপধপে এই পায়েসটা রাখতে চাও তাহলে মিশ্রি ব্যবহার করবে, তাহলে খুব ভালো হয়। মিশ্রির পরিমাণটা কিন্তু এখানে দিতে হবে 200 গ্রাম। আর যদি তোমরা একটু লালচে কালার করতে চাও তাহলে চিনির পরিমাণটা কিন্তু তোমরা 175 গ্রাম রাখবে আর চিনিটা দেবে, না হলে তোমরা বাতাসা বা সন্দেশ দিয়েও এই পায়েসটা করতে পারো। এখন পায়েসের চালটা ঠিক এইভাবে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। হাত দিয়ে প্রেস করলেই এরকম একটু দানাও থাকবে, কিন্তু এর থেকে বেশি যদি আমরা কুক করে নেই তাহলে কিন্তু এই পায়েসটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো এইভাবে কিছু টিপস ফলো করে তোমরা এই পায়েসটা যদি করো একেবারে পারফেক্ট হবে। এখন কিন্তু নামিয়ে নেব, আর
শেষে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মিষ্টিটা গলে যাওয়ার পর অনেকটাই আবার পাতলা হয়ে গেছে। এখন দেখো একটা কড়াইতে আমি ঘি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো। তো ঘিটা গরম হয়ে গলে যাক। এখন শীতের দিনে তো শক্ত হয়ে গেছে, আর ঘিটা তো বাড়িতেই আমাদের খাঁটি গাওয়া ঘি, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি। তো এখন দেখো কাজু কিশমিশটা অনেকটাই ফুলে গেছে, আর এখন কাজু কিশমিশটাকে আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, কোনোভাবে তোমরা পায়েসের মধ্যে কিশমিশ দিয়ে কখনোই ফোটাতে যাবে না, তাহলে কিন্তু আমাদের পায়েসের দুধটা কেটে যাবে, আর কেটে গেলে পায়েসটাও খুব একটা ভালো লাগবে না, সেটাও তোমরা জানো। তো এইভাবে আমি 2-3 মিনিট হালকা আঁচে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এখন দেখো আমি পায়েসের মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। তো এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাবো। আজকের বাড়িতে আমাদের বড় মেয়ে পুজো করবে, পড়ুয়া অষ্টমী বলে আমাদের এখানে একটা পুজো থাকে। যারা সব থেকে বড় হয় সেই বাচ্চারাই এই পুজোটা করে, আর সেই বাচ্চাদের মঙ্গল প্রার্থনা করে ভগবানের কাছে প্রত্যেক মাকেই এই পায়েস তৈরি করতে হয়। মা ঠাকুমাদের মুখে শুনে এসছি, তাই আমিও আজকে আমার বড় মেয়ের জন্য তৈরি করলাম। তো এখন দেখো আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে। কতটা ঘনত্ব হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ঠান্ডা হয়ে যাওয়ার পর যে একেবারে শক্ত হয়ে যাবে বা বসে যাবে, এটার কোনো ভয় নেই। এইভাবে টিপস ফলো করে যদি করো, এখন যেরকম পায়েস আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও ঠিক একই রকমই থাকবে। তো এখন একটু কাজু কিশমিশ আবারও সেই ভাজা যেগুলো ছিল উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমার পায়েসটা একেবারে রাজকীয় স্বাদে আমি তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা, এবার থেকে আর নিশ্চয়ই তোমাদের কোনো রকম বিয়েবাড়ি বা কোনো রকম কোনো অনুষ্ঠানে, জন্মদিনে তোমাদের পায়েস রান্না করতে সমস্যা হবে না। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।